সকলকে স্বাগতম। আমি আজকে একটা নতুন সিরিজ শুরু করছি। সিরিজটা হচ্ছে আগামী যে টেট এক্সাম হবে এবং ইন সার্ভিস টিচারদেরও টেট এক্সাম দিতে হবে। তো সেই টেট এক্সামে একটা বিষয় হচ্ছে ম্যাথ পেডাগজি। তো এই ম্যাথ পেডাগজি থেকে 15 মার্কের প্রশ্ন হয় সমস্ত টেট এক্সামে। আমি সেই 15 মার্কের যে প্রিপারেশান, সেই প্রিপারেশানের জন্য এইখানে শুরু করছি। প্রথম যে টপিক ম্যাথ পেডাগজির, সেই টপিকটার নাম হচ্ছে নেচার অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ গণিতের প্রকৃতিটা কেমন সেইটা আজকে আমি এক্সপ্লেন করব। তো তার যে ক্যারেক্টারিস্টিক্স, তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমি আগে থেকে লিখে নিয়েছি যেন এক্সপ্লেন করাটা সহজ হয়। তো সোজাসুজি চলে যাওয়া যাক টপিকে। নেচার অফ ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের প্রকৃতি। আমরা সকলে গণিত প্র্যাকটিস করি, বাচ্চাদেরকে গণিত করাই। তো এই গণিত করাতে গিয়ে গণিত সম্পর্কিত কিছু ধারণা আমরা মনের মধ্যে রাখি। সেই ধারণাগুলোকে আমরা আজকে সামনে দেখব এবং অনুভব করার চেষ্টা করবো এগুলো। তো প্রথমে লেখা আছে গণিতের নিজস্ব ভাষা আছে। গণিত বলে নাই, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ে একটা নির্দিষ্ট ভাষা থাকে। সেই ভাষার মাধ্যমে সেই সাবজেক্ট, সেই বিষয়টিকে গভীরভাবে অনুভব করা হয়, অনুভব করা যায়। তো গণিত তেমন একটি বিষয়, তার কিছু নিজস্ব ভাষা আছে। এবার গণিতের নিজস্ব ভাষা বলতে কোনগুলোকে বোঝায় জেনে আমরা জানি। চলো, যেমন যদি বলা হয় যে যোগ, এটা হয়, আচ্ছা বিয়োগ বললে এরকম, ভাগ, সমান সমান। আবার আমরা ক্লাস 10-এ পাই চিহ্ন শিখেছি। এইগুলো এক একটা গণিতের ভাষা। এই ভাষাগুলো প্রতীকও বলা যেতে পারে। এগুলোর মাধ্যমে আমরা গণিতকে প্রকাশ করতে পারি। তারপরে বিমূর্ত ধারণা থেকে মূর্ত ধারণায় নিয়ে যাই। বিমূর্ত ধারণা বা বিমূর্ত ধারণা বা যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট যে চিন্তাভাবনা বা সেই ধারণা, সেখান থেকে আমাদেরকে নিয়ে যায় কংক্রিটে। যেমন আমি জানি যে পাঁচ সংখ্যার সঙ্গে আমি পরিচিত, কিন্তু পাঁচটাকে আমি সামনে দেখতে পাচ্ছি না। কিন্তু আমাকে যদি বলা হয় 5টি আম, তাহলে আমি যখন আমগুলোকে দেখব তখন এই 5 সংখ্যাটা সম্পর্কে আমার যে পূর্বে বিমূর্ত ধারণা ছিল সেটা মূর্ত বস্তুতে পরিণত হয়ে গেল। অথবা যদি আমি ত্রিভুজের ধারণা থাকি, তাহলে কী হবে? ত্রিভুজ তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু পিরামিডকে যদি আমি দেখি তাহলে ত্রিভুজের ধারণাটা মনে হবে। তাহলে এই যে আমার বিমূর্ত ধারণা ছিল, সেই বিমূর্ত ধারণাটা ধীরে ধীরে মূর্ত ধারণায় পরিণত হলো। তাহলে গণিত কী করে আমাদেরকে বিমূর্ত যে চিন্তাভাবনা বা ধারণা, সেগুলোকে মূর্ত ধারণায় নিয়ে আসে। নাম্বার 3 হচ্ছে গণিত সন্দেহ দূর করে। কেমন গণিত সন্দেহ দূর করবে? যে 3 + 2 = 5 হয়, আমরা সকলে জানি। বা 4 + 2 = 6 হয়, সকলে জানি। এখন কেউ একজন জিজ্ঞাসা করলো যে না 4 + 2 1 হয়, তাই কি কখনো হবে? আমরা যদি অঙ্কটাকে করি 6ই হবে। তাই এই যে রেজাল্ট সম্পর্কিত বা ফলাফল সম্পর্কিত যে সন্দেহ, যেটা নিয়ে সংশয় ছিল, কনফিউশন ছিল, সেই কনফিউশনটাকে দূর করে গণিত। আবার পরে লেখা আছে গণিত আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা বাড়ায়। কেমনভাবে? একটা ক্লাস 3 বা 4-এর যে ছাত্র, তাদেরকে যখন আমরা গুণ শেখাই, ভাগ শেখাই, তো তাদেরকে যখন সব থেকে ছোটো ছোটো সহজ প্রবলেমগুলো দেওয়া হয়, তারা অনায়াসে সেগুলোকে করতে থাকে। যদি আমি শুরুতেই তাদেরকে কঠিন প্রশ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু তারা সেই প্রবলেম বা যে সমস্যা আছে সেগুলোকে সমাধান করতে পারবে না। তাহলে শুরু থেকে যদি তাকে ক্রমান্বয়ে সহজ থেকে মানে মিডিয়াম, তারপরে হার্ড বা কঠিন লেভেলের প্রশ্নগুলো দেওয়া যায়, তাহলে তার প্রতি একটা কনফিডেন্স বিল্ড হবে এবং এই কনফিডেন্সটা বিল্ড করতে সহায়তা করে গণিত। তার ভিতরে আত্মবিশ্বাস জন্মাবে। সে পরবর্তী পর্যায়ে, পরবর্তী চ্যাপ্টার বা পরবর্তী অনুশীলনী, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তার সেই আত্মবিশ্বাসটাকে সে কাজে লাগাতে পারবে এবং অন্যান্য বিষয়গুলো তার কাছে আরও সহজ হবে।
5 নম্বরে বলা আছে গণিত বৈজ্ঞানিক মনোভাব তৈরি করে। অবশ্যই যখন জ্যামিতির কোনো চিত্র বা জ্যামিতির কোনো ছবিকে বোঝা হবে তখন তাকে গভীরভাবে ভাবতে হবে, তার বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পাবে। আবার বীজগণিতের কোনো সূত্রকে যখন সে প্রয়োগ করতে শিখবে তার মনের মধ্যে অ্যানালাইসিস পাওয়ার বৃদ্ধি পাবে, রিজনিং পাওয়ার যেটাকে বলা হয় দক্ষতামূলক চিন্তাভাবনা সেগুলো বৃদ্ধি পাবে। এই ভাবনাগুলো তৈরি করে, এই ভাবনাগুলোর সমন্বয় ঘটে শুধুমাত্র গণিতে। তাহলে গণিত কী করছে? বৈজ্ঞানিক মনোভাব তৈরি করার চেষ্টা করে। আর গণিত হচ্ছে যে সূত্র এবং নিয়ম সার্বজনীন। ধরুন আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ যা হবে, উত্তরপ্রদেশও তাই হবে। ভারতবর্ষ থেকে যখন আমরা অন্যান্য দেশে যাব সমস্ত দেশের ক্ষেত্রে এই পিথাগোরাসের উপপাদ্য একই থাকবে। আচ্ছা, এই 5টি বৈশিষ্ট্য ছাড়াও আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে আমি যদি খেয়াল করি তাহলে আরেকটি বৈশিষ্ট্য আমি পাবো এখান থেকে, যে গণিত তথ্য বিশ্লেষণ করতে সহায়তা করে। তথ্য বিশ্লেষণের পাশাপাশি তথ্য উপস্থাপনেও সহায়তা করে। এখন এই উপস্থাপন এবং বিশ্লেষণ এই দুটো জিনিস আমরা খেয়াল করবো আগে। কোনো একটা ডেটা বা তথ্য যখন দেখা হবে সেগুলোকে মানে ডিটেলস অ্যানালাইসিস করার জন্য, ক্রমান্বয়ে স্টেপ ওয়াইজ ভাঙার জন্য, বা দেখা গেল একটা বড় বীজগাণিতিক অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে কোন সূত্র লাগছে, কোন স্টেপে কোন ফর্মুলা ইউজ হবে, কোন জায়গায় প্লাস হবে, কোন জায়গায় মাইনাস হবে, মাইনাসের পরে যদি ব্র্যাকেট থাকে তার মধ্যে যদি প্লাস থাকে সাইন চেঞ্জ হবে, এই জিনিসগুলোকে বিশ্লেষণ করতে সহায়তা করে গণিত। আর কি করে গণিত? এছাড়াও আমাদের আরও যে সমস্ত শিক্ষামূলক পদ্ধতি আছে, আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি, সাধারণীকরণ, এগুলোকে সে কী করব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সহায়তা করে। তো এই হচ্ছে গণিতের বৈশিষ্ট্য। এই গণিতের এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য একজন মনোবিদ, তিনি ছিলেন রজার বেকন। তো রজার বেকন বলেছিলেন গণিতকে যে ম্যাথমেটিক্স ইজ দ্য গেটওয়ে অফ অল সাবজেক্ট, অর্থাৎ সমস্ত বিষয়ের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার কিন্তু গণিতের সঙ্গে তুলনা করা হয়েছিল। তো এই হচ্ছে নেচার অফ ম্যাথমেটিক্স, ছোট্ট একটা টপিক যেটা প্রাইমারি টেট এর পেডাগজি পার্টে আসে, এবং ইন সার্ভিস যে রিক্রুটমেন্ট হবে, তাদের টেট হবে, ইন সার্ভিস টেট, সেই টেটে কাজে লাগবে। তো আপনারা এই ক্লাসটিকে দেখবেন, দেখার পরে আপনাদের মন্তব্য জানাবেন।